আপনি কন্টিনিউ করেন প্লিজ। হ্যাঁ, আপনি আমার কথা হলো রাখেন প্লিজ, এভাবে কথা বললে টকশো চালানো যাবে না। দেখেন যে এনসিপি যে প্রশ্নগুলো করেছে, আমি যে প্রশ্নগুলো করেছি একটু যদি আমি করব না না, এনসিপি তো অনেক বড় বড় কথা এখন বলছে। এনসিপি কিন্তু এখনো জুলাই সনদে স্বাক্ষর করে নাই। তাহলে জুলাই সনদে স্বাক্ষর করে নাই, গণভোটকে একই দিনে মেনে নিয়েছে, কম্প্রোমাইজ। খেয়াল করেন, আবার তারা শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আছে। কষ্ট লাগে এইসব কথা বলতে। তাদেরকে কেন আমাদের শিখাতে হবে যে আপনারা শহীদের কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছেন? আপনাদের সহপাঠী, আপনাদের সাথের লোকের কাছ থেকে আপনারা ক্ষমতার লোভে, ভোটের লোভে, এমপি হওয়ার লোভে, এসপি হওয়ার, এপিএস হওয়ার, পিএস হওয়ার লোভে, এবং আপনারা এই মন্ত্রী হওয়ার লোভে আপনারা সব আপনাদের সহযাত্রী দেখেন ভাগের পর ভাগ হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। এখন গিয়ে কি করছেন? ওই নুরুল হক নূর এর পার্টি, এবি পার্টি, এই নুরুল হক নূরকে তো বিএনপি ঢুকতে দেয় নাই, এই জন্য এখন আবার আপনাদের সাথে জোট করছে। এই এবি পার্টির মঞ্জু ভাইকে আমি গিয়ে বলেছিলাম যে সংস্কার জোটের মধ্যে, জাতীয় সংস্কার জোটে আসেন। উনি বলছে সংস্কারের বাইরে কেউ নাই, সবাই সংস্কার চায়। আমি বলছি কয়দিন পরে বুঝবেন। এখন আমাদের নাম অনুকরণ করি, আমাদের জোটের নাম জাতীয় সংস্কার জোট, ওনারা দিয়েছেন গণতান্ত্রিক সংস্কার জোট। উনি 3 মাস আগে আমারে বলছে সংস্কারের পক্ষে সবাই আছে, কেউ সংস্কারের বিপক্ষে নাই। বুঝতে সময় লেগেছে। তা এই এনসিপিরও বুঝতে একটু সময় লাগবে, বয়স হতে হবে তো, এবং দেখতে হবে অনেক কিছু। এখন আসেন, প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছে জামাতের জেলা আমিরের উপর হামলা, এই যে হামলা, মামলা, তারপরে দোষারোপ, তারপরে আপনি মিথ্যা বলা, এবং অন্য অন্য আগের রাজনৈতিক স্টাইলেই মিছিল, মিটিং, শোডাউন করা, গাড়ি বহর করা, এগুলো আগের মতোই রয়ে গেছে। এখানে তরুণদের কাছ থেকে যে পরিবর্তন জনগণ চেয়েছিল সেটা হয়নি। এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আসছিল যে উনি লটারি দিয়ে কেন এটা করলেন, এটা কি প্রকাশ্যে করেছে? এখন লটারি না করে তো বলে দিলেই হয় লটারি করেছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছিলাম, দেখা করে বলেছিলাম বিডিআর হত্যা, তারপরে সাগর রুনি হত্যা, তারপরে আমাদের সিনহা হত্যা, এগুলোর বিচারের কথা বলছি। এগুলো আমাদের এজেন্ডায় আছে। আমি এই 1 বছরে আমি ওনার এজেন্ডা এগুলো আছে, আমি ওনার কার্যকলাপে দেখতে পারি নাই। সুতরাং এটা সমালোচনা করলে যদি দোষ হয় যে না আমি রাজনীতি করে আমি এই সমালোচনা করতে পারবো না, তাহলে হবে? তো সমালোচনা যারা সহ্য না করে তারা রাজনৈতিক আচরণ তাদের মধ্যে নেই। সুতরাং এটা বুঝতে হবে। এখন আসেন যে বাউলদের নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, এটা তো ওই আগেও এরকম ঘটেছে। তাহলে পরিবর্তনটা কোথায় হলো? তাহলে পরিবর্তনের পথ ছেড়ে এনসিপি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গিয়ে, আমি আবার এটা বললে মনে করি না নির্বাচন চাই না। নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ, নির্বাচনটা হওয়া খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নির্বাচনের মতো নির্বাচন হওয়া উচিত। আমরা 70-এর নির্বাচন দেখেছি, দেশভাগ হয়েছে। 73-এর নির্বাচন দেখেছি, বাকশাল তৈরি হয়েছে, ওখান থেকে স্বৈরাচার শুরু। এরপরে কয়েকটা নির্বাচন দিয়ে মার্শাল্লকে জায়েজ করা হয়েছে। গত 3টা নির্বাচন আমরা দেখেছি। এই আগামী নির্বাচন হলে একটা দেশ ভালো হয়ে যাবে, নতুন পথে যাবে, এটা হবে না। কারণ সবাই ক্ষমতার জন্য, ওই যে ক্ষমতা থেকে দায়িত্বে আসা, সেটা এনসিপিও আসেনি। তারা ক্ষমতার প্রতি, টাকার প্রতি তাদের যে লোভ, জনগণ এটা বুঝতে পারছে এবং দেখতে পাচ্ছে, এবং বলেই দিয়েছে একজন ওনাদের যে 20 কোটি টাকা লাগে ইলেকশনে যেতে। তো কেন 20 কোটি টাকা লাগবে একটা স্বাধীন দেশে নির্বাচন করতে? এই জবাব তাকে একদিন দিতেই হবে। আমাদের কেউ না, মানে আসিফ আমাদের কেউ। এইগুলো বুঝবাজি বোঝে। এখন শোনেন, এই আছে না, ওনারা হলেন ওই যে আপনার উট পাখি, ঝড় আসলে মরুভূমির ওই বালির ভিতরে মাথা ঢুকিয়ে থাকে, ঝড় দেখে না, মনে করে ঝড় আসে নাই। তো সুতরাং এইগুলো বোঝানোর ক্ষমতা আছে শুধু জনগণের। জবাব দিবে জনগণ, মাঠে গেলে জবাব দিবে। আপনি এনসিপি আজকে 2 মাস 3 মাস আগের এনসিপি আর এখনকার এনসিপি এক নয়। 2 মাস 3 মাস আগে এনসিপির 2-3টা নেতাকে যেভাবে কথা বলতে আমরা দেখেছি, এখন জনগণ সেইভাবে কথা বলতে দেখছে না। আপনি বিশ্বাস করেন, এই যে জামাত এবং বিএনপি, এই 2 দলের কারণে অন্য কোন দল এখন সঠিকভাবে, সুষ্ঠুভাবে, নীরবে নির্বাচন প্রচারণা করতে পারছে না। আমার এলাকায় গাজীপুরে যে ধানের শীষের পোস্টার এই ইয়ের মধ্যে মারা হচ্ছে, কি বলে, দাড়িপাল্লার উপরে, এবং সারা দেশেই এগুলো মিডিয়াতে আসছে, এটা নিয়ে ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে। আপনি দেখেন একটা দলের, আমি তো কোন দলেরই ছেড়ে কথা বলছি না, এই না যে শুধু এনসিপি, একটা দলের 8,000 লোক বহিষ্কার করা হলো।
আপনি দেখেন 165 জন তারা হত্যা করলো, যেটা 150 জন হত্যা হয়েছিল ইউনিয়ন কাউন্সিলে। আমি গত 3 মাস আগে থেকে বলতেছি নির্বাচন যদি পিআর ছাড়া বা সঠিক সংস্কার ছাড়া হয় আগামীতে 1000 লোক মারা যাবে। এই 165 থেকে যোগ দিতে থাকেন। এই 263 জন যে তারা নমিনেশন দিছে 60-70টা নিয়ে গোলমাল চলছে, আর বাকি যে 37টা বা যে বাকি কয়টা আছে ওটা দিলে দেখবেন যে গোলমালটা আরো কিভাবে হয়। এবং এই যে জোটের রাজনীতি, ভাগাভাগির রাজনীতি, পার্থক্যটা কোথায়? আমরা আগের থেকে সেই নমিনেশন বাণিজ্য কোনটা হয়নি এই নির্বাচনে। সুতরাং নির্বাচন কমিশন বলছে পোস্টার হবে না, এখন বলবে যে 3 মাস আগে আমরা শিডিউল ঘোষণা করার পরে পোস্টার সরাবো। এখন রঙিন পোস্টার আর ইয়েতে সয়লাভ হয়ে যাচ্ছে কেন? এখন সরকারিরা পারতো না যে না এখন থেকে এটা হবে না, অভ্যাস পরিবর্তন করা দরকার। তো সুতরাং কোন একটা কথা বলছে সরকার, কোন একটা দলের পক্ষে গেলে খুশি, তার বিপক্ষে গেলে অখুশি। এই জন্য আমরা সংস্কার পার্টি এই নির্বাচনে যাইনি। আমরা বুঝতে পারছি, আমরা দাবি করেছিলাম এই সরকারকে নির্বাচনের 3 মাস আগে তত্ত্বাবধায়কের কাছে সরকারের ক্ষমতা হস্তান্তর করার জন্য, দায়িত্ব হস্তান্তর করার জন্য। আপনি বলেন রায় হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করবে। পৃথিবীতে এমন রায় কয়টা আছে যে দেখেন যে এর পরবর্তী নির্বাচন না, একটা গ্যাপ দিয়ে পরে হবে। এটা কার পরামর্শ হয়েছে বা কার সুবিধার জন্য হয়েছে? কেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে রায়টা আসলো না? এগুলো কি জনগণ বোঝে না? জনগণ বুঝতে চাইবে না? এটা কি কোনো দলকে জিজ্ঞেস করলে তারা রেগে যাবে? এটা কি সরকারকে জিজ্ঞেস করলে সরকার তার উপরে চড়াও হবে? সুতরাং এই পরিবেশটা পরিবর্তন হয়নি বলেই আজকে বাউলদের নিয়ে নাটক বলেন আর আঘাত বলেন। নাটক হলেও তো আঘাত আঘাত, মাথায় বাড়ি দিলে নাটক করে বাড়ি দিলেও একটা মানুষকে সত্যি সত্যি বাড়ি দিলে রক্তই বের হবে, আর সত্যি সত্যি নাটক ছাড়া বাড়ি দিলে রক্তই বের হবে। তাহলে এই যে রক্তারক্তির একটা পরিবেশ, কি পরিবেশ তৈরি করতে পেরেছে দেখেন। 13 দিনে ইয়ে দিয়েছে পোর্টকে বিদেশে দেওয়ার বিপক্ষে আমি নই, আমাদের দলও না, কিন্তু এটা জনগণের সাথে আলোচনা করে তাদেরকে সাথে রেখে, রাজনৈতিক দলকে সাথে রেখে, এই এনসিপি কেই তো এখন এই সরকার গোনে না। অনেক কিছু এনসিপি কে আগে যেভাবে জিজ্ঞেস করা হতো এখন জিজ্ঞেস করে নাই। যেমন মনে করেন এই যে স্বাক্ষর তারা করলো না, সরকার ভ্রুক্ষেপ করে নাই, তারা বাধা দিতে গেল, পিটায় ওখানে আহত হাত টাত খুলে ফেললো, কি হলো? তো সুতরাং কার স্বার্থ কখন, এবং ডক্টর ইউনূস যে স্বার্থ উদ্ধার করেছে ব্যক্তিগতভাবে, গ্রামীণ ভাবে এবং তার ভবিষ্যতের জন্য, এটা তো অন্যান্য ফ্যাসিস্ট সরকারের মধ্যে আমরা কি এটা দেখি নাই? এখন আমি কি ডক্টর ইউনূসের এই আচরণগুলো নিয়ে সমালোচনা করার অধিকার বাংলাদেশ আমাকে দেয় নেই? আমি কি একজন দেশের মালিক হিসাবে বলবো না যে আপনি যে আপনার সুবিধাগুলো নিলেন, তাহলে এই সুবিধা আমার নাই কেন, জনগণের নাই কেন? সুতরাং রাজনীতি করলে স্পষ্ট ভাবে করতে হবে। ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সেই তথাকথিত রাজনীতিতেই যদি এনসিপি থাকে তাহলে এনসিপির মূল্যায়ন ওভাবেই হবে। এনসিপি জনগণের খুব কাছাকাছি যেতে পারত, কিন্তু তারা আচরণে অন্য কোনো দল থেকে পৃথক দেখাতে পারেনি। এখনো এনসিপি এই যে নমিনেশন নিয়ে বলেন, একজন রিক্সাওয়ালা নমিনেশন কিনতেই পারে, কিন্তু তাকে কেন দেওয়া হচ্ছে, কোন উদ্দেশ্যে, কোথায় দিচ্ছে, এগুলো সব মানুষ বোঝে কিন্তু। এবং তাদের নিজেদের মধ্যে যেটা বৃহৎ একটা ছাত্র সমাজ ছিল, তরুণ সমাজ ছিল, তাদের থেকে তারা কত ছোট আকারে ছোট হয়ে এসেছে সেটা কি তারা দেখবে না? এখন ক্ষমতার কান যদি বড় বড় থাকে, হাতি তো তার শরীর দেখে না, এই জন্য আল্লাহ বড় কান দিয়ে দিয়েছে, যাতে শরীর দেখলে হাতি সব তছনছ করে ভেঙে ফেলবে, যে আমি এত বড় প্রাণী আমি কেন রাখবো, সব তছনছ করে দিবে, এই জন্য 2টা কান লাগিয়ে দিয়েছে। তেমনি ভাবে মানুষের যখন ক্ষমতার কান তৈরি হয়, মানুষের যখন টাকার কান তৈরি হয়, তখন আর পেছন নিজেকে দেখতে পারে না যে তারা কতটুকু ক্ষমতাশালী। আমি শুধুমাত্র শেষ কথাটা এইভাবে বলবো, আপনারা যে যাই বলেন না কেন, শেষ বিচারের মালিক হলো আল্লাহ তাআলা। কোন অন্যায়কেও এই সৃষ্টিকর্তা এই পর্যন্ত আমি দেখি নাই। একটা ইয়ে আছে কবি ফজলুল করিমের লেখা, যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেই সুরাসুর। এটা এই কবির বাড়ি আমি পর্যন্ত গিয়েছি। ঠিক তেমনি ভাবে একমাত্র আল্লাহ পারে এদেরকে মানুষ বানাতে, যারা আজকে মারামারি, হানাহানি এবং দেশে একটা অশান্তি তৈরি করে রাখছে বা রাখতে চাচ্ছে। এবং আপনি যেটা বলেছেন এগুলো নির্বাচনের পিছিয়ে বা নির্বাচন বন্ধ করার জন্য করা হচ্ছে কিনা, নো, একেবারে কিছুই হলো না, একেবারে পানি টলটল, কোনো ঢেউ নাই। তারপরেও কেউ এসে বলতে পারে যে অনিবার্য কারণবশত নির্বাচন হলো না। আজকে পর্যন্ত মানুষ নিশ্চিত নয়, নির্বাচনের রাত পর্যন্ত মানুষ নিশ্চিত হবে কিনা নির্বাচনের জন্য, এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের, এটা নিশ্চিত করার দায়িত্ব ইলেকশন কমিশনের। এবং ইলেকশন কমিশন এর অধীনে সব থাকার কথা, কিন্তু আজকে
এই খবরে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা দেখবে। নো, ইট শুড বি নির্বাচন কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে থাকবে। তার মানে দায় দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। এটা উদুর পিণ্ডি ভুদুর গাড়ে দেওয়ার একটা কৌশল। তো সুতরাং এগুলো খেয়াল করছে কারা? এই আমরা আমাদের মতো রাজনীতিবিদ যারা মনে করি জনগণ বোকা, তারা কিছু বুঝবে না, তারা এগুলো খেয়াল করছে না। জনগণ ঠিকই খেয়াল করছে। আগামী নির্বাচনে সঠিক রায় জনগণ দিবে, না দিলে আমরা নতুন বাংলাদেশ পাবো না। আমরা এমন কোন রাজনৈতিক দল দেখছি না যারা নির্বাচনে যাচ্ছে তাদের মধ্যে জনগণের পক্ষে, জনগণের জন্যে, জনস্বার্থে, দেশের স্বার্থে, দেশের কল্যাণে এগিয়ে আসছে, এরকম দেখছি না। আর এর আগে এনসিপির উনি যে উত্তর দিয়েছেন, আমার কথা হলো যে এই যে পার্থক্যটা তো পরিষ্কার বোঝা যায়। উনি বলেন প্রোটোকল তখন থাকবে না। প্রোটোকল না থাকলেও 3 জন বা 4 জন উপদেষ্টা হয়ে নির্বাচনে যাওয়া আর সরাসরি ছাত্রদের থেকে নির্বাচনে যাওয়া একই দলে বা বিভিন্ন দলে, এটা কখনোই এক হতে পারে না। এই বৈষম্য তৈরি করার জন্য যারা বৈষম্য নিয়ে রাজনীতি করেছিলেন, আন্দোলন করেছিলেন, তারাই আজকে বাংলাদেশে বৈষম্য তৈরিতে সহায়তা করেছে। এটা ইতিহাসে থাকবে। ইতিহাসের শিক্ষা না নিলেও ইতিহাস একদিন প্রমাণ করবে। এবং ইতিহাস এই সরকার যদি সুষ্ঠু নির্বাচন না দিতে পারে, কোন রকম এদিক সেদিক করে, তাহলে এই সরকারের প্রতিটা মানুষই কিন্তু নিগৃহীত হবে ইতিহাসে এবং জনগণের কাছে।